পাঁচটি সিদ্ধান্তে ভর করে কেন্দ্রের বিজেপির বিরুদ্ধে এবার ময়দানে নামতে চলেছে ইন্ডিয়া ব্লক। 8ই জুন সোমবারের বৈঠকে জোটকে যতটা জমাট বাঁধার চেষ্টা করানো হয়েছে, সত্যি কি ইন্ডিয়া ব্লক ততটা শক্তিশালী, নাকি ভেতরে ভেতরে একেবারে দুর্বল এবং ভঙ্গুর হয়ে পড়ছে তারা? বাংলায় তৃণমূল কংগ্রেস, তামিলনাড়ুতে ডিএমকে, দিল্লিতে আম আদমি পার্টি, কেরলে সিপিএম হেরে যাওয়ায় জোটে কি কংগ্রেসের শক্তি বৃদ্ধি হয়েছে? কংগ্রেসের শক্তি বৃদ্ধিতে কি এবার দূরত্ব বাড়ছে শরিকদের? বৈঠকের পর মল্লিকার্জুন খাড়গে যে তথ্য দিচ্ছেন, সেটাই কি জোটের আসল অবস্থা, নাকি সেখানেও রয়েছে রহস্য? এক ভঙ্গুর এবং রাজনৈতিক জটিল পরিস্থিতিতে কি আদৌ আগামী ওই 2029 সালের লোকসভা নির্বাচনের আগে ঘুরে দাঁড়াতে পারবে এই ইন্ডিয়া ব্লক, নাকি জোটের নেতৃত্বদের মধ্যেই বিবাদ ফের একবার তাদের পতনের কারণ হয়ে দাঁড়াতে চলেছে? নমস্কার, আপনারা দেখতে শুরু করে দিয়েছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আপনাদের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই। 5 রাজ্যে বিধানসভা নির্বাচনের পর বিজেপি বিরোধী ইন্ডিয়া ব্লকের প্রথম বৈঠক হয়ে গেল। আগামী 2029-এর লোকসভা নির্বাচনকে লক্ষ্য করে এখন থেকেই সলতে পাকানো শুরু করে দিয়েছে বিরোধীরা। না, এতে কোনো অসুবিধে রয়েছে এমনটা কিন্তু নয়। একটি রাজনৈতিক জোট, তারা তাদের আগামী পরিকল্পনা নির্ধারণ করতেই পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে কোন অবস্থানে রয়েছে সেই জোটটি? সত্যিই কি তারা এই মুহূর্তে দেশের সবচেয়ে শক্তিশালী দল বা জোট ওই বিজেপি কিংবা এনডিএর বিরুদ্ধে সুসংগঠিত হয়ে উঠতে পারবে? দেখুন, 2024 সালের লোকসভা নির্বাচনের আগে বিজেপিকে পরাজিত করার লক্ষ্যেই 2023 সালের 18ই জুলাই এই ইন্ডিয়া ব্লক গঠন করা হয়েছিল, যার নাম দেওয়া হয় ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স বা ওই ইন্ডিয়া ব্লক। প্রাথমিকভাবে 26টি রাজনৈতিক দল নিয়ে এই জোটটি তৈরি হয়েছিল। 2024 লোকসভা নির্বাচনে এই ইন্ডিয়া ব্লক 234টি আসন পেলেও বিজেপি এবং এনডিএকে কিন্তু তারা পরাজিত করতে পারেনি। ইন্ডিয়া ব্লকে কংগ্রেসের যেখানে মোট আসন ছিল মাত্র 99টি, সেখানে বিজেপির একার দখলে ছিল 240টি আসন। এই হিসেব একটু মনে রাখবেন আপনারা, কারণ এই হিসেবের ওপরেই কিন্তু আগামীর ছবিটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, 2023 সালে ভারতের 12টি রাজ্য বিজেপির দখলে ছিল, আর 5টি রাজ্যে ছিল এনডিএ জোট সরকার। অর্থাৎ গোটা দেশে মোট 17টি রাজ্যে ছিল বিজেপি এবং জোট এনডিএ। 2024 লোকসভা নির্বাচন এবং হরিয়ানা বিধানসভা নির্বাচনের পর বিজেপি এবং এনডিএর দখলে আসে দেশের 20টি রাজ্য। আর 2026 সালে, মানে এই মুহূর্তে, গোটা দেশে 17টি রাজ্যে এককভাবে ক্ষমতায় রয়েছে বিজেপি। আরও 5টি রাজ্য রয়েছে যেখানে এনডিএ নিয়ন্ত্রণ করছে। অর্থাৎ দেশের 22টি রাজ্যে রয়েছে বিজেপি এবং এনডিএ। পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যের বিধানসভা নির্বাচনের পর সারা দেশে বিজেপির বিধায়কের সংখ্যা বেড়ে প্রায় 1700-তে পৌঁছে গেছে, যা ওই কংগ্রেসের বিধায়ক সংখ্যার দ্বিগুণেরও বেশি। আর এর ফলে দলটি রাজ্য বিধানসভাগুলোতে এক নিঃসন্দেহে বৃহত্তম দলে পরিণত হয়েছে। অঙ্কের নিরিখে যদি দেখা যায়, তবে 7টি বিধানসভা সমান একটি লোকসভা, আর সেই নিরিখে এই 1700 বিধায়ক মানে প্রায় 243টি লোকসভা এই মুহূর্তে বিজেপির দখলে রয়েছে। এই অবস্থা থেকে বিজেপি যখন তাদের পরবর্তী রণকৌশল নির্ধারণ করছে, তখন উল্টো দিকে কংগ্রেসের দখলে রয়েছে মাত্র 3টি রাজ্য, কর্ণাটক, হিমাচল প্রদেশ এবং তেলেঙ্গানা। এর সঙ্গে কেরলমে রয়েছে কংগ্রেস জোট সরকার। অন্যদিকে ইন্ডিয়া ব্লকে থাকা অন্যান্য রাজনৈতিক দলগুলোর দখলে রয়েছে শুধুমাত্র ঝাড়খণ্ডে জেএমএম এবং জম্মু কাশ্মীরে ন্যাশনাল কনফারেন্স। এখানে আপনারা কেউ বলতেই পারেন যে কেন, পাঞ্জাবে তো রয়েছে আম আদমি পার্টি। এখানেই তো টুইস্ট। ওই যে প্রথমে বললাম না, 26টি দল নিয়ে এই ইন্ডিয়া ব্লক তৈরি হলেও পরবর্তীতে কম বেশি ছোট 2-1টি দল যুক্ত হলেও জানেন কি, এই মুহূর্তে এই বিরোধী জোটে কতগুলো রাজনৈতিক দল সক্রিয় অবস্থায় রয়েছে? 8ই জুন রবিবারের ইন্ডিয়া ব্লকের বৈঠকের ঠিক আগের দিন জয়রাম রমেশের একটি পোস্ট থেকেই কিন্তু পরিষ্কার যে এই মুহূর্তে ইন্ডিয়া ব্লকের অবস্থাটা ঠিক কেমন। কংগ্রেস নেতা জয়রাম রমেশ তার পোস্টে লিখেছেন,
সোমবার 8ই জুন 2026 দুপুর 12টায় নয়াদিল্লির কনস্টিটিউশন ক্লাবে আয়োজিত ইন্ডিয়া জনবন্ধনের বৈঠকে 23টি রাজনৈতিক দল তাদের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে। কিছু দল নিজস্ব কারণে এই নির্দিষ্ট বৈঠকে যোগ দিতে অক্ষমতা প্রকাশ করেছে। জয়রাম রমেশের এই পোস্টে পরিষ্কার যে ওই ইন্ডিয়া ব্লকের শরীর কিন্তু ভালো নেই, ভাঙন রোগে আক্রান্ত হয়েছে এখন ওই জোট। সেখানে একদিকে যেমন ডিএমকে রয়েছে, তেমন আবার অন্যদিকে আম আদমি পার্টিও রয়েছে। ইন্ডিয়া জোটের এই দুই জোট শরিক এখন প্রায় প্রাক্তন হয়ে পড়েছে। ডিএমকের সঙ্গে কংগ্রেস কিভাবে বিশ্বাসঘাতকতা করেছে তা এর আগের একটি এপিসোডে আপনাদেরকে আমি জানিয়েছি। তামিলনাড়ু নির্বাচনে কংগ্রেস এই ডিএমকের সঙ্গেই একসঙ্গে লড়াই করলেও হেরে যায়, আর এরপরে এই ডিএমকের হাত ছেড়ে কংগ্রেস যোগ দেয় বিজয় থালাপাতির সরকারে। বলা ভালো 59 বছরের দীর্ঘ রাজনৈতিক নির্বাসনের অবসান ঘটিয়ে তামিলনাড়ু মন্ত্রিসভায় যোগ দিয়েছে কংগ্রেসের দুই বিধায়ক। কারণ স্বাধীনতার পর 1952 সালে ওই তামিলনাড়ু বা তৎকালীন মাদ্রাস রাজ্যে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। 1952 থেকে 1967 সাল পর্যন্ত কংগ্রেস ওই রাজ্যটিকে শাসন করেছে। সে সময় সি রাজা গোপালাচারী, কে কামরাজ এবং এম ভক্তবৎসলম প্রমুখ মুখ্যমন্ত্রী ছিলেন। তবে 1967 সালে ডিএমকে ক্ষমতায় আসার পর থেকে কংগ্রেস রাজ্য সরকারের একেবারে বাইরেই ছিল। ডিএমকে বা এআইএডিএমকে এর সঙ্গে জোট বাঁধলেও তারা ওই 1967 থেকে 2026 সাল পর্যন্ত কখনোই ওই তামিলনাড়ু সরকারের অংশ হতে পারেনি। সে কারণে 59 বছর পর জোট সঙ্গী ডিএমকের হাত ছেড়ে দিয়ে সরকারের সঙ্গী হয়েছে এখন কংগ্রেস। স্বভাবতই এই ঘটনায় বেজায় চটেছে স্টালিনের দল। তারা কংগ্রেসের সঙ্গে কোনো জোটে থাকবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। আর রইল আম আদমি পার্টি। মূলত এই কংগ্রেসের সঙ্গে বিবাদ কেজরিওয়ালের দলের। কংগ্রেসের সঙ্গে তাদের বিবাদের মূল কারণ হলো ক্ষমতা দখল এবং আসন বন্টন নিয়ে মতবিরোধ। আম আদমি পার্টির অভিযোগ, কংগ্রেস নিজেদের স্বার্থকেই প্রাধান্য দেয় এবং বিজেপিকে ঠিকমতো চ্যালেঞ্জ করতে পারে না। এই অভিযোগেই আনুষ্ঠানিকভাবে ওই ইন্ডিয়া ব্লক ত্যাগ করেছে কেজরিওয়ালের দল। কিন্তু এরপরেও সোমবারের বৈঠকের পর ইন্ডিয়া ব্লকের চেয়ারপারসন তথা কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে কি বলেছেন জানেন? বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মল্লিকার্জুন বলেছেন, বৈঠকে মোট 25টি রাজনৈতিক দল অংশ নিয়েছিল। কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলছেন 23টি দল অংশ নেবে। ডিএমকে বৈঠক বয়কট করেছে। আম আদমি পার্টি সরাসরি কংগ্রেসের নেতৃত্বকে মানতে রাজি নয়। এমনকি সিপিএমের সঙ্গেও কংগ্রেসের বিবাদ প্রকাশ্যে এসেছে। আর এরপরেও মল্লিকার্জুন খাড়গে ইন্ডিয়া ব্লক জোটবদ্ধ থাকার দাবি কতটা যুক্তিসঙ্গত হতে পারে? জোটের বৈঠক থেকে নেওয়া 5 দফা দাবি কি ওই বিজেপির বিরোধিতার জন্য, নাকি জোটের ফাটল মেরামতির জন্য? জোটের অন্যতম শরিক তৃণমূল কংগ্রেসে ভাঙন শুরু হয়েছে। এই অবস্থায় তৃণমূল কংগ্রেস কি আর ওই জোটে কোনো গুরুত্ব পাবে? বৈঠকের ঠিক আগে রাজধানীর রাজপথে কংগ্রেসকে কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পোস্টার কিসের ইঙ্গিত দিচ্ছে বুঝুন একবার। ইন্ডিয়া ব্লক বৈঠক করে যে 5টি সিদ্ধান্ত নিয়েছে তার মধ্যে প্রধান বিচারপতিকে ভোট লুটের অভিযোগে চিঠি, নিট নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি, আর অর্থনীতি, বেকারত্ব, মূল্যবৃদ্ধি এবং কৃষকদের ইস্যুতে প্রতিবাদ। এই 3টি যদিও ওই বিজেপি বিরোধী কর্মসূচি হয়ে থাকে, পরের 2টি সিদ্ধান্ত কিন্তু একেবারেই ওই জোটকে সংঘবদ্ধ করার জন্য বলেই মনে করা হচ্ছে। কারণ জোটে যেভাবে জট পাকিয়েছে তাতে 2 মাস অন্তর বৈঠক না করলে মনে হয় সেই জোট ছাড়ানো যাবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, আদৌ কি সেই জট ছাড়বে? কারণ একটাই, ওই কংগ্রেস। বিশ্লেষকদের মতে এই কংগ্রেসীয় রাজনীতিতে আগেও ছোট এবং আঞ্চলিক দলগুলোর ওপর ছড়ি ঘুরিয়েছে কংগ্রেস। আপনাদের অনেকেরই নিশ্চয়ই ওই 90 দশকের কথা মনে আছে। প্রথমে 1991 সালের মার্চ মাসে তৎকালীন প্রধানমন্ত্রী চন্দ্রশেখরের নেতৃত্বাধীন সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে সরকারকে ফেলে দেয় কংগ্রেস।
এরপর আবার 1997 সালে তৎকালীন কংগ্রেস সভাপতি সীতারাম কেশরী সেই সময়ের প্রধানমন্ত্রী এইচ.ডি. দেবেগৌড়ার নেতৃত্বাধীন ইউনাইটেড ফ্রন্ট সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছিল। আবার দেবেগৌড়ার পর গঠিত আই.কে. গুজরাল সরকারের ওপর থেকেও কংগ্রেস 1997 সালের নভেম্বরে সমর্থন প্রত্যাহার করে নিয়েছিল। এই কংগ্রেসের কারণেই সে সময় দিল্লির রাজনীতিতে এক চরম অস্থির পরিস্থিতি তৈরি হয়েছিল। মূলত নিজেদের দাবি এবং স্বার্থ পূরণ না হওয়ার কারণেই এই কংগ্রেস বারবার সরকার ফেলে দিয়েছিল বলেই অভিযোগ করেন অনেকে। এখনও যে তার ব্যতিক্রম নয় তার প্রমাণ তো এই ডিএমকে, আম আদমি পার্টি এবং সিপিএমের অবস্থানে পরিষ্কার। এমনকি ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সঙ্গেও এই কংগ্রেসের বিবাদ কিন্তু সামনে চলে এসেছে। সমস্ত জোট সঙ্গীদের ওপর চাপ সৃষ্টি করে বা তাদেরকে চটিয়ে দিয়ে আদৌ কি ওই জোটের ফাটল মেরামত করতে পারবে কংগ্রেস? দেখুন, ইন্ডিয়া ব্লকে একাধিক দল থাকতে পারে, তবে কংগ্রেসকে বাদ দিয়ে যে রাজনৈতিক দলগুলো ভীষণভাবেই শক্তিশালী বলে মনে করা হয় তার মধ্যে কিন্তু রয়েছে সমাজবাদী পার্টি, ডিএমকে, তৃণমূল কংগ্রেস। এই মুহূর্তে সমাজবাদী পার্টি উত্তরপ্রদেশে যে খুব একটা ভালো অবস্থায় রয়েছে তা কিন্তু নয়। আগামী 2027 সালেই এই উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন রয়েছে, সেখানে নিজেদের প্রমাণ করতে হবে ওই অখিলেশদের। অন্যদিকে ডিএমকে তামিলনাড়ুতে পরাজিত, আর তৃণমূল কংগ্রেস শুধু পরাজিত নয়, গোটা দলটাই এখন ওই তাসের ঘরের মতন ভেঙে পড়ছে। বিধায়ক দলের পর সংসদীয় দলেও ফাটল পরিষ্কার হয়ে গেছে। জানেন কি, এবার দিল্লিতে সদর দপ্তর পর্যন্ত হাতছাড়া হতে চলেছে ওই তৃণমূল কংগ্রেসের। আসলে কয়েক মাস আগেই 20 নম্বর ডক্টর রাজেন্দ্র প্রসাদ রোডে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সদর দপ্তর চালু করা হয়েছিল, আর এই অফিসটির বাড়িটি সাংসদ পার্থ ভৌমিকের নামে বরাদ্দ ছিল। তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদ গোষ্ঠীর মধ্যে রয়েছেন এই পার্থ ভৌমিক। তৃণমূলের এই বিক্ষুব্ধ গোষ্ঠী এবার এনডিএতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। শোনা যাচ্ছে পার্থবাবুও নাকি ইতিমধ্যেই বাড়ি ফেরত চেয়েছেন। বুঝুন তাহলে, তবে কি এবার ওই রাজধানীতে ঠিকানাহীন হয়ে পড়ল নিজেদের সর্বভারতীয় দাবি করা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস? বিধায়ক দল গেছে, সংসদীয় দল যেতে বসেছে, দিল্লিতে দল ঠিকানাহীন হয়ে পড়েছে, আর কলকাতায় দলের মুখ্য কার্যালয়ে সিআইডি। সত্যি ক্ষমতার অলিন্দে থাকা একটি রাজনৈতিক দলের নির্বাচনে হেরে যাওয়ার 1 মাসের মধ্যে এমন করুণ অবস্থা হওয়ার কোনো খতিয়ান ভূভারতে নেই। যে মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেছিলেন তিনি ইন্ডিয়া জোটের মুখ হয়ে উঠবেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে এখন ওই কংগ্রেসের ভরসায় চলতে হচ্ছে। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে 2011 সালে কেন্দ্রের ক্ষমতায় ছিল কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ 2 সরকার। ঠিক সেই সময় কংগ্রেসের হাত ধরেই তাদের সহযোগিতায় এই বাংলায় সিপিএমকে হারিয়ে ক্ষমতায় এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনেকেই মনে করেন সে সময় কেন্দ্রের কংগ্রেসের সহযোগিতা না পেলে মমতা বন্দ্যোপাধ্যায় জিততেই পারতেন না। কিন্তু 2011 সালের জয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই কিন্তু বারবার কংগ্রেসকে ভাঙার অভিযোগ উঠেছে। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী একাধিকবার বাংলায় কংগ্রেসকে ভাঙার জন্য তৃণমূলকেই দায়ী করেছেন। সে সময়ে কংগ্রেস নেতারা তৃণমূলে যাওয়ার পর যেভাবে বলেছিল যে ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গে যুক্ত হওয়ার জন্যই তারা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে। অধীরবাবু এখন মনে করেন যে সেই একই কথা তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদরা বলছেন, অর্থাৎ যে কায়দায় মমতা বন্দ্যোপাধ্যায় একসময় এই কংগ্রেসকে ভেঙেছিলেন, ঠিক সেই কায়দায় এখন তৃণমূল কংগ্রেস ভেঙে পড়ছে। খুব স্বাভাবিকভাবেই ইন্ডিয়া ব্লকের অন্যতম 2 জোট শরিক ডিএমকে কংগ্রেসকে বয়কট করেছে, আর তৃণমূল কংগ্রেস দলটাই এখন অস্তিত্ব সংকটে ভুগছে। এই অবস্থায় কাদের ভরসায় ওই রাহুল গান্ধী বা মল্লিকার্জুন খাড়গে এই ইন্ডিয়া ব্লক নিয়ে আগামী 2029-এর লড়াইয়ের কথা ভাবছেন? 2024 সালের ফলাফল অনুযায়ী কংগ্রেসের 99টি আসনের পর যে দলগুলো ইন্ডিয়া ব্লককে শক্তি জুগিয়েছিল তার মধ্যে সমাজবাদী পার্টির দখলে ছিল 37টি আসন, তৃণমূল কংগ্রেসের দখলে 29টি আসন এবং ডিএমকের দখলে ছিল 22টি আসন। ইন্ডিয়া ব্লকের 25টি দলের মধ্য থেকে এই 4টি দল বাদ দিলে আর কোনো একটি রাজনৈতিক দলের কাছেও সাংসদের সংখ্যা 2 সংখ্যার ছিল না। 25টি রাজনৈতিক দলের মধ্যে 5টি এমন দল রয়েছে ওই ইন্ডিয়া ব্লকে যাদের সাংসদ সংখ্যা 0। আরও 5টি দল রয়েছে যাদের সাংসদ সংখ্যা মাত্র 1।
এই পরিসংখ্যানই কিন্তু পরিষ্কার করে দিচ্ছে যে এই ইন্ডিয়া ব্লকের অবস্থানটা ঠিক কী। আসলে যাদের কোনো শক্তি নেই তাদের অনেকেই ওই কংগ্রেসের মতন দলকে আঁকড়ে ধরে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে ওই জোটে ঢুকে পড়েছে। এবার কি তবে সেই অস্তিত্ব বাঁচানোর দলগুলোর মধ্যে যুক্ত হতে চলেছে ওই তৃণমূল কংগ্রেসের নামও? কারণ যে কংগ্রেসকে বাংলায় পাত্তা দেয়নি তৃণমূল কংগ্রেস, এবার সেই কংগ্রেসই কিন্তু একমাত্র ভরসা ওই তৃণমূলের কাছে। ফলে নির্বাচনের আগে কংগ্রেসের বিরুদ্ধে, এমনকি রাহুল গান্ধীর বিরুদ্ধেও মমতা বন্দ্যোপাধ্যায় নানান তির্যক মন্তব্য করলেও এখন সেই রাহুলকেই কিন্তু মেনে নিতে হচ্ছে তাকে। জোটের মধ্যে নিজের মতামত হয়তো দিতে পারছেন, কিন্তু গুরুত্ব পাচ্ছেন কি মমতা বন্দ্যোপাধ্যায়? মানে দিল্লি কংগ্রেস আদৌ কি গুরুত্ব দিচ্ছে তৃণমূল কংগ্রেসকে? এই অবস্থায় তৃণমূল কংগ্রেস যেমন অস্তিত্ব সংকটে ভুগছে, ঠিক তেমন আবার শরিকদের ক্ষোভ বাড়ায় চিন্তিত কংগ্রেসও। আর এই পরিস্থিতিতে কি তবে ড্যামেজ কন্ট্রোলে নামলেন এবার সোনিয়া গান্ধী? সে কারণেই কি তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসের সর্বভারতীয় সহ সভাপতি হওয়ার প্রস্তাব দিচ্ছেন, যাতে মমতা বন্দ্যোপাধ্যায় শরিকদের একত্রিত করতে পারেন? সোনিয়া গান্ধীর প্রস্তাবে মমতা বন্দ্যোপাধ্যায় ফের একবার কংগ্রেসে প্রত্যাবর্তন করবেন কি করবেন না তা নিয়ে ইতিমধ্যেই কিন্তু জল্পনা তৈরি হয়েছে। আর সেখানেই প্রশ্ন হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সাঙ্গপাঙ্গ সবাই যদি এবার এই কংগ্রেসে ঢুকে পড়ে, তাহলে বাংলা কংগ্রেস কি তা মেনে নেবে? এই প্রশ্নের উত্তর অবশ্য সময় দেবে। তবে সোনিয়া গান্ধীর এই প্রস্তাব থেকেই কিন্তু ইন্ডিয়া ব্লকে কংগ্রেস কতটা চাপে রয়েছে তার প্রমাণ মিলছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। কেন্দ্রের বিজেপির বিরুদ্ধে কোনো নির্দিষ্ট ইস্যুতে কিন্তু মাঠে নামতে পারছে না ওই বিরোধীরা। কোনো স্ক্যামের অভিযোগ নেই, দেশের আম জনতাকে একত্রিত করতে পারে এমন কোনো মুদ্দাই নেই তাদের কাছে। ওই আরশোলা পার্টি নিট পরীক্ষা নিয়ে দিল্লিতে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে একটা ফ্লপ শো করেছে, আর সেই ইস্যুকেই এবার কংগ্রেসও নিজেদের হাতিয়ার করতে চাইছে। আর এখান থেকেই পরিষ্কার যে ওই আরশোলা পার্টির পেছনে কারা রয়েছে এবং কোথা থেকে ওই আরশোলাদের ইন্ধন দেওয়া হচ্ছে। ফলে এই মুহূর্তে ইন্ডিয়া ব্লকের যা পরিস্থিতি, তাতে বিজেপির বিরুদ্ধে লড়াই তো দূরস্থ, সমস্ত জোটের শরিকদের একত্রিত রাখাটাই তাদের কাছে বড় চ্যালেঞ্জ। আগামী আগস্ট মাসে আবার হায়দ্রাবাদে পরবর্তী বৈঠক রয়েছে ইন্ডিয়া ব্লকের। সেই বৈঠকের আগে আরও কিছু শরিক বেরিয়ে যায় কিনা এখন সেটাই দেখার। আজ এ পর্যন্তই। নমস্কার।